তাই শুধু স্বাধীনতা অর্জন না, স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে যেমন তিনি গড়ে তুলেছিলেন, 1 কোটির উপর মানুষ শরণার্থী ছিল, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, মুক্তিযুদ্ধে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন, নিহত এবং শাহাদত বরণকারী তাদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে সহায়তা করা, তাদের পুনর্বাসন এবং এই বিধ্বস্ত বাংলাদেশ স্কুল, কলেজ, রাস্তাঘাট, পুল, ব্রিজ যা কিছু ছিল সবই ধ্বংসপ্রাপ্ত, সেগুলি সবই তিনি মাত্র 3.5 বছরের মধ্যে তৈরি করে অর্থনৈতিক উন্নয়নের পথে যখন কর্মসূচি দিয়ে এগিয়ে যাচ্ছিলেন, সেই সময় 15 আগস্টের ঘটনা ঘটে। বাংলাদেশের অগ্রযাত্রাও ব্যাহত হয়। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। আপনারা জানেন যে আমাদের পরিবারে শুধু আমি আর আমার ছোটো বোন বিদেশে ছিলাম বলে বেঁচে যাই। 6 বছর বিদেশে ছিলাম, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে। এরপর 81 সালে আওয়ামী লীগ যখন আমাকে আমার অনুপস্থিতিতে দলের সভানেত্রী নির্বাচিত করে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও অনেক বাধা অতিক্রম করে আমি ফিরে আসি একটা লক্ষ্য নিয়েই, যে জাতির পিতার যে আকাঙ্ক্ষা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন, বাঙালি জাতিকে একটু উন্নত জাতি হিসেবে গড়ে তুলবেন, বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি ফিরে আসি এবং আমার প্রচেষ্টা চালিয়ে যাই। কাজে 21 বছর পরে ক্ষমতা আসার পর আমরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি। দ্বিতীয় দফা যখন 2008-এর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করি, তখন থেকে এ পর্যন্ত বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের সেবা করার সুযোগ পেয়েছি, যে কারণে প্রতিটি প্রতিষ্ঠানকেই আমরা সুচারুভাবে গড়ে তোলা, বাংলাদেশের একটা স্বাধীন দেশ উপযোগী করে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন মাত্র 3.5 বছর, এরই মধ্যে আমাদের যে সমুদ্র সীমায় বাংলাদেশের অধিকার আছে, সেই লক্ষ্য নিয়েই তিনি 1974 সালে আইন পাশ করে দিয়ে যান। তিনি দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট প্রণয়ন করেন, আইন পাশ করেন, এবং আমাদের একদিকে মিয়ানমার, অপরদিকে ভারত, তার সঙ্গে আলোচনা করেন। মিয়ানমারের সঙ্গে আলোচনা করে একটা সমুদ্র সীমাটাও নির্দিষ্ট করে সেটা আমরা ব্যবহার করতে শুরু করি। 75 সালের জাতির পিতাকে হত্যার পর থেকে যারা ক্ষমতা এসেছিল, প্রকৃতপক্ষে তাদের জনগণের ভোটে নির্বাচিত না বা জনগণের মধ্য থেকে ক্ষমতায় আসেনি। ক্ষমতাটা তারা দখল করেছিল অবৈধভাবে, সংবিধান লঙ্ঘন করে, যার ফলে আমরা দেখি যে এই সমস্ত যে সুযোগগুলি, সেই সুযোগগুলির দিকে তারা তাকায়নি বা এই সমস্ত অধিকারগুলির কথা তারা বলেনি। আমি যদি জিয়াউর রহমানের সরকারের কথা বলি, এরশাদ সরকারের কথা বলি বা খালেদা জিয়া সরকারের কথা বলি, যার কথা বলবো, একজনও আমাদের মেরিটাইম বাউন্ডারিতে আমাদের যে অধিকার আছে সেই অধিকারের কথাটা কখনো তারা উল্লেখ করেনি। 74 সালে জাতির পিতা আইন করে যান, আর জাতিসংঘে আইন হয় 82 সালে। কিন্তু 96 সালে সরকার এসেই আমরা এ ব্যাপারে আমাদের যথাযথ কার্যক্রম শুরু করি। যা হোক, দ্বিতীয় দফা আমরা যখন সরকার আসি এ ব্যাপারে অগ্রগতি লাভ করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই সমুদ্র সীমা, আমাদের যে অধিকার আছে, এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। শুধু সমুদ্র সীমা না, আমাদের স্থল সীমানা চুক্তিও জাতির পিতা করে গিয়েছিলেন। যাক, আওয়ামী লীগ সরকার আসার পরে সেটাও আমরা সমাধান করি। যাক, আমরা এখন যে সমুদ্র সীমা পেয়েছি, সেই সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতির উন্নয়নের কাজে আমরা লাগাবার একটা সুযোগ আমরা পেয়েছি। কাজে আমাদের চেষ্টাই হচ্ছে, কারণ বঙ্গোপসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাগর, বিশ্বের অনেক ব্যবসা বাণিজ্য এখান থেকেই চলাচল করে, সেদিক থেকে এখানে আমাদের অধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমাদের উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা মিয়ানমার এবং ভারত দুটি বন্ধুপ্রতিম দেশ, বন্ধুত্ব বজায় রেখেও আন্তর্জাতিক আদালতের রায়ে আমরা বিশাল সমুদ্র সীমা পেয়েছি এবং সেইখান থেকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য
ব্লু ইকোনমি আমরা ঘোষণা দিয়েছি। কাজে এই সমুদ্র সম্পদকে আমরা আমাদের দেশের কাজে আমরা কীভাবে ব্যবহার করব সে ব্যাপারেও আমরা ইতিমধ্যে আমাদের পরিকল্পনা আমরা নিয়েছি। প্রিয় কোস্টগার্ডের সদস্যবৃন্দ, বাংলাদেশ কোস্টগার্ডের সৃষ্টির পিছনে একটা মজার ঘটনা আছে। আমরা বিরোধী দলে, আওয়ামী লীগ, সাধারণত বিরোধী দলে থাকলে আমরা সিদ্ধান্ত প্রস্তাব আনি, আর সেগুলি বেশিরভাগই ভোটে নাকচ হয়ে যায়, কারণ সংখ্যায় আমরা কম। কিন্তু এই একটি বিষয়, আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, এই উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আমরা একটা সিদ্ধান্ত প্রস্তাব যখন এনেছিলাম, স্বাভাবিকভাবে বিএনপি তখন ক্ষমতায়, তারা এটা আপত্তি জানিয়েছিল। কিন্তু একটি পর্যায়ে আমরা দেখলাম যে পার্লামেন্টে আমরা বিরোধী দলে থাকলেও আমাদের উপস্থিতিটা বেশি ছিল, বরং সরকারি দল বিএনপির সংখ্যাটা খুব কম ছিল। যখন এটা নিয়ে আলোচনা হয়, তাহলে যে আপনারা জানেন পার্লামেন্টের সাথে ডিবেট হয়, এই আলোচনার একটা পর্যায়ে তারা এটাকে নাকচ করে দিতে যখন চাইলো এবং তারা কন্ট্রোল ভোটে নাকচ করতে চাইলো, সঙ্গে সঙ্গে আমাদের তরফ থেকে আমরা ডিভিশন ভোট দাবি করলাম। কারণ এখানে পার্লামেন্ট প্র্যাকটিসের একটা বিষয় আছে, তাৎক্ষণিকভাবে ডিভিশন ভোটটা যদি আমরা দাবি না করি, সেটা ভোটে নাকচ হয়ে যেতে পারত। আমরা যখনই ভোট দাবি করলাম, মাননীয় স্পিকার বাধ্য হলেন ভোটে দিতে। যখন ভোটের জন্য আমরা দাঁড়ালাম, গুণে দেখা গেল যে বিরোধী দলের সংখ্যাই বেশি, কাজে আমাদের এই সিদ্ধান্ত প্রস্তাবটা পাশ হয়ে গেল। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার জন্য আমাদের প্রস্তাবটা পাশ হওয়া, পার্লামেন্টে বিরোধী দলের থেকে কোনো প্রস্তাব পাশ করানো, এটা একটা বিরল ঘটনা। কিন্তু আমরা সেই ইতিহাসটা সৃষ্টি করেছিলাম 1994 সালে, এবং সেখান থেকেই কিন্তু এই কোস্টগার্ডটা সৃষ্টি। পরবর্তীতে এটা আইনও হয়েছে। কাজে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ একটা সংগঠন একান্তভাবে দরকার। শুধু সংগঠন না, তাদের যা যা দরকার সেটাও প্রয়োজন। আমরা 96 সালে সরকার আসার পরই বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোনের জন্য ভূমি নির্দিষ্ট করে দেওয়া, অবকাঠামো নির্মাণ করা, বিভিন্ন ধরনের জলযান প্রদানের মাধ্যমে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের কার্যক্রম যাতে ব্যাপকভাবে চালু হয় তার ব্যবস্থা আমরা করলাম। 2009 সাল থেকে আমরা আরও ব্যাপক উন্নয়নের কাজ করি, যা আমাদের দেশের উপকূলীয় এবং প্রত্যন্ত অঞ্চলে কোস্টগার্ডের জন্য স্টেশন ও আউটপোস্ট সমূহে প্রায় 27টি কোস্টাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার সহ 55টি অবকাঠামো ইতিমধ্যে নির্মাণ করা হয়েছে। গত 12 বছরে কোস্টগার্ডের জন্য বিভিন্ন আকারে 55টি জাহাজ ও জলযান নির্মাণ করা হয়েছে। 3টি প্রকল্পের আওতায় কোস্টগার্ডের বেসসমূহের কর্মকর্তা নাবিকদের বাসস্থান, অফিসার্স মেস, নাবিক নিবাস, প্রশাসনিক ভবন নির্মাণ করা হয়েছে। পটুয়াখালী অঞ্চলের নিজস্ব প্রশিক্ষণ বেস বিসিজি বেস অগ্রযাত্রার মাধ্যমে কোস্টগার্ডের জনবলের প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আমার সৌভাগ্য হয়েছিল, আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আজকে দুর্ভাগ্য যে করোনা ভাইরাসের কারণে আমি উপস্থিত হতে পারলাম না, যে এতগুলি জাহাজ কমিশনিং হলো আর আমি নিজে উপস্থিত থাকতে পারলাম না সরাসরি, এটা সত্যি খুব দুঃখের। তারপরে আমি বলবো, আমি অভিনন্দন জানাই কোস্টগার্ডকে যে তারা এত বিশাল একটা বহর তাদের কোস্টগার্ডে পেলেন। সেই জন্য আমরা এই বাহিনীর সদস্যরা স্বল্পতম সময়ে বিশাল সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের যানবাহন নিরাপত্তায় অসামান্য সাফল্য অর্জন করে চলেছেন। সেই জন্য অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে। আমাদের বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এবং সামুদ্রিক জলসীমার সার্বিক আইন শৃঙ্খলা বজায় রাখা, মৎস্য সম্পদ রক্ষা, দেশের সমুদ্র বন্দরের নিরাপত্তা বিধান, চোরাচালান, মাদক বিরোধী অভিযান, ডাকাত দমন বা জলদস্যু দমন, প্রাকৃতিক দুর্যোগ উপকূলীয় অঞ্চলের জানমাল রক্ষা করা বা তাদের সহযোগিতা করা বা রিলিফ দেওয়া, প্রতিটি কাজই কিন্তু কোস্টগার্ড সম্পৃক্ত থাকছেন। তাছাড়া আপনারা জানেন যে মায়া ইলিশ রক্ষা করা, ঝটকা নিধন করা এবং সে ব্যাপারেও কোস্টগার্ড যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে, প্রশংসনীয় ভূমিকা পালন করছে। কাজে আমরা আমাদের কোস্টগার্ডকে একটি আধুনিক যুগোপযোগী করে গড়ে তুলতে চাই। 2014 সালে যখন আমি ইটালি সফরে যাই, তখন সেখানে আমাদের ইটালি সরকারের সঙ্গে আলাপ হয় এবং কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধির জন্য আমি ইটালি সরকারের কাছে সহযোগিতা চেয়েছিলাম এবং G2G চুক্তির মাধ্যমে ইটালি নৌবাহিনীর 4টি করভেট প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে
অফশোর পেট্রোল ভেসেলে রূপান্তরিত করে বাংলাদেশ কোস্টগার্ডকে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হয়। এই 4টি জাহাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী আমাদের জাতীয় 4 নেতা, যা জাতির পিতার নির্দেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দেন, এবং যাদেরকে 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয় 75 সালে, আর 3রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমরা 4টি জাহাজই তাদের স্মরণে দিয়েছি, তাদের নামে আমরা নামকরণ করেছি। এর পূর্বে 2017 সালে আমরা BCGS তাজউদ্দিন এবং BCGS সৈয়দ নজরুল জাহাজ দুটি কমিশনিং করি। এবারে আমরা বাকি দুটি অর্থাৎ BCGS মনসুর আলী এবং BCGS কামরুজ্জামান এই দুটি আমরা এখন করলাম। যে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য আমি মনে করি এটা একটা নতুন অধ্যায় সূচিত হয়েছে, কারণ মুজিব বর্ষে আমাদের সমুদ্র সীমা বা উপকূলীয় অঞ্চল টহল অব্যাহত রাখা সেগুলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবথেকে বড় কথা হলো, আপনারা জানেন যে আমাদের দেশ পরিচালনা করতে গেলে অনেক সময় অনেকেরই অনেক রকম উপদেশ বা অনেক নির্দেশ শুনতে হয়। যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড, ওয়ার্ল্ড ব্যাংকের নির্দেশ ছিল যে শিপইয়ার্ড লাভজনক হচ্ছে ওটা বন্ধ করে দিতে হবে, কিন্তু আমি সরকারে আসি যখন 96 সালে, তখন আমি সিদ্ধান্ত নিই যেটা আমরা বন্ধ করব কেন, কারণ আমরা সমুদ্র সীমা অর্জন আমাদের করতে হবে, এটা আর কেউ না যোগ আমি জানতাম এবং আমাদের পরিকল্পনা ছিল। তাছাড়া নদীমাতৃক বাংলাদেশ, কাজে আমাদের একটা শিপইয়ার্ড একান্তভাবে দরকার। তাছাড়া একসময় বাংলাদেশ কিন্তু সে আদি যুগেও এখান থেকে কিন্তু জাহাজ শিল্প তার রপ্তানি করতেন। কাজে এই কথা চিন্তা করে আমি তখন আমাদের বাংলাদেশ নেভিকে এই শিপইয়ার্ডের দায়িত্ব দিয়ে দিলাম, যেটা সম্পূর্ণ তাদের হাতে। কাজে আজকে আমরা সেখানে আমাদের জাহাজগুলি তৈরি করতে পারছি। কাজে আমাদের নারায়ণগঞ্জ ডকইয়ার্ড সেটাও এবং ড্রাই ডক ওটাও আমরা নেভির হাতে দিয়ে দিয়েছি। কাজে নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড ও খুলনা শিপইয়ার্ডে নির্মিত হয়েছে 5টি ইনশোর পেট্রোল ভেসেল। BCGS সবুজ বাংলা, BCGS শ্যামল বাংলা, BCGS সোনার বাংলা, BCGS স্বাধীন বাংলা এবং BCGS অপরাজেয় বাংলা, এবং 2টি ফার্স্ট পেট্রোল বোট BCGS সোনাদিয়া এবং BCGS কুতুবদিয়া আজকে এই বাহিনীতে যুক্ত হলো। অর্থাৎ আমরা নিজেরাও পারি, আমরাই তৈরি করতে পারি, সেটা প্রমাণ করলাম। আজকে আমাদের কাজে লাগলো, আগামীতে আমরা রপ্তানিও করব ইনশাল্লাহ। আমাদের দেশীয় শিপইয়ার্ডে তৈরি জাহাজগুলি কোস্টগার্ডের অপারেশনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত BCG ভেইস ভোলারও আনুষ্ঠানিক যাত্রা আজ শুরু হলো। আমরা এই বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর জন্য হোভারক্রাফট, ড্রোন ও সকল আবহাওয়ায় চলাচল উপযোগী 3500 টন ক্ষমতা বিশিষ্ট জাহাজ সংগ্রহের উদ্যোগ নিয়েছি। কারণ প্রাকৃতিক দুর্যোগের দেশ আমাদের, অনবরত এই দুর্যোগ মোকাবেলা করতে হয়। কাজে এই দুর্যোগ মোকাবেলা করে মানুষের জানমাল বাঁচানো এবং সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কাজে দুর্যোগের সঙ্গে আমাদের বসবাস করতে হবে, তাই সে প্রস্তুতিও আমাদের থাকতে হবে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং খুলনা শিপইয়ার্ডে 2টি ইনশোর পেট্রোল ভেসেল, একটি ফ্লোটিং ক্রেন, 2টি টাগ বোট এবং 16টি বোটও তৈরি হচ্ছে। অচিরে এগুলো কোস্টগার্ডের বহরে সংযুক্ত হবে বলে আমি আশা করি। কোস্টগার্ডের মেরামত ও রক্ষণাবেক্ষণ সক্ষমতা বাড়ানোর জন্য গজারিয়ায় একটি ডকইয়ার্ডও নির্মাণ করা হচ্ছে। তাদের নিজস্ব ডকইয়ার্ডও থাকবে, যাতে সেখানে তারা সময় সময় তাদের ছোটোখাটো যে মেরামতগুলি লাগে সেটা নিজেরা করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে যাচ্ছি। হয়তো একসময় এখান থেকেও জাহাজ তৈরি করতে পারবে। আমাদের সরকার 2009 সাল থেকে ধারাবাহিকভাবে কোস্টগার্ডের জনবলও বৃদ্ধি করেছে। ব্লু ইকোনমি ও গভীর সমুদ্রের নিরাপত্তা প্রদানের জন্য এ বাহিনীর রূপকল্প 2030 এবং 2041 অনুযায়ী বর্তমান জনবল 4781 জন থেকে বাড়িয়ে 15,000 করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কারণ যত বেশি জাহাজ কিনি, যত বেশি আমরা করি, আমাদের লোকবলও প্রয়োজন হবে। তার জন্য যথেষ্ট ট্রেনিং দিয়ে আমাদের লোক নিতে হবে, তাতে আমাদের কর্মসংস্থানও বাড়বে, আমাদের যুবশ্রেণী কাজ পাবে। সুধীমণ্ডলী, গভীর সমুদ্র নির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল নিরাপদ রাখা, ব্লু ইকোনমির সাথে সংশ্লিষ্ট প্রকল্পসমূহ ও ব্যক্তিগত যানবাহনের নিরাপত্তা বিধানে
আজকের কমিশনকৃত জাহাজসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কোস্টগার্ডের বিভিন্ন জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এই বাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। আমি বিশ্বাস করি এসব জাহাজ ও ঘাঁটি কোস্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্ষ, মানসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে। আমি কোস্টগার্ডের সকল সদস্যকে আবার আন্তরিক অভিনন্দন জানিয়ে এটা বলবো, দেশপ্রেম, সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করবেন। কোস্টগার্ডের সুনাম যেন সবসময় বজায় থাকে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন এবং এই বাহিনীর ধারাবাহিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আপনাদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সকল ধরনের সহায়তা আমাদের সরকার দিয়ে যাবে, সে আশ্বাস আমি আপনাদের দিতে পারি। অবশেষে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের বন্ধুপ্রতিম দেশসমূহ যাদের সার্বিক সহযোগিতায় কোস্টগার্ডের ক্রমবর্ধমান উন্নয়ন আধুনিকায়নে আজকের কমিশনকৃত জাহাজসমূহ অর্জন করা সম্ভব হয়েছে। করোনা ভাইরাসের এ সময় বলতে গেলে এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা যেন সুরক্ষা থাকে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। তবে এই সময় আমাদের অর্থনীতি যেন গতিহীন না হয়, তার গতিশীলতা অব্যাহত রাখা এবং মানুষকে সহযোগিতা করা এবং মানুষের জীবন মান যেন সচল থাকে এবং উন্নত থাকে এবং যথেষ্ট চিকিৎসার ব্যবস্থা হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং সেই জন্য ইতিমধ্যে আমরা বিশেষ প্রণোদনাও দিয়েছি এবং যার ফলে আমাদের অর্থনীতি এখনও গতিশীল আছে। আমাদের লক্ষ্য মুজিববর্ষ আমরা ইতিমধ্যে লক্ষ্য ছিল যে বাংলাদেশ সম্পূর্ণভাবে আমরা দারিদ্র্যমুক্ত করতে পারবো। করোনা ভাইরাসের কারণে সেটা হয়তো একটু বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু আমাদের লক্ষ্য স্থির আছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 2021 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। যদি আমরা অনেক প্রস্তুতি ছিল সেভাবে করতে পারিনি করোনা ভাইরাসের কারণে, কারণ সেটা শুধু বাংলাদেশ না, এই সমস্যাটা আজকে বিশ্বব্যাপী সমস্যা। তারপরেও আমাদের লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ জাতির পিতা এই দেশ স্বাধীন করে গেছেন, এই বাংলাদেশ একদিন সম্পূর্ণভাবে দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই প্রত্যয় নিয়ে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও ইতিমধ্যে আমরা বিশেষ করে বাংলাদেশ কোস্টগার্ডের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাহিনীর যে 2টি অফশোর পেট্রোল ভেসেল, 5টি ইনশোর পেট্রোল ভেসেল, 2টি ফাস্ট পেট্রোল বোট ও বাংলাদেশ কোস্টগার্ড বেস ভোলার কমিশনিং ঘোষণা করছি। সেই সাথে সাথে এর সকল সদস্য এবং কোস্টগার্ডের সকল সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ কোস্টগার্ডের 9টি জাহাজ ও একটি ঘাঁটির কমিশনিং অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সরাসরি যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।